দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সের, যেখানে আমরা রাজনীতিকে দেখি নতুন প্রজন্মের প্রশ্ন নিয়ে, যেখানে আমরা রাজনীতিকে দেখি নতুন প্রজন্মের চোখ দিয়ে। ইয়েস টু পলিটিক্স, যেখানে আমরা উত্তর খুঁজি শুধুমাত্র ভোটের জন্য নয়, ভবিষ্যতের জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আমাদের এই বিশেষ আয়োজনে দর্শক আজ যুক্ত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সাদিক কায়েম, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমরা আপনার কাছ থেকে নানানভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর চাইব। তার আগে একদম শুরুতে আমরা এই আয়োজন ঘিরে, এই যে আয়োজনের নাম ইয়েস টু পলিটিক্স, সেটি ঘিরে একটি আমাদের প্রশ্ন রয়েছে। আমরা যখন বলি যে ইয়েস টু পলিটিক্স, এটি আসলে তরুণদের কাছে, তরুণরা এই বাক্যটি শোনার পরে কী মনে হয়? এবং আপনার নিশ্চয়ই একটি মতামত আছে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বা তাদের অংশগ্রহণকারী হিসেবে, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ইয়েস টু পলিটিক্স আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। বর্তমান সময়ে এই টার্মটা সবচেয়ে জনপ্রিয়, ইয়েস টু পলিটিক্স। আমরা যদি দেখি গত 16 বছরের অবস্থা, গত 16 বছরের ফেসিবাদী শাসন তারা এমনভাবে চেষ্টা করেছে, তরুণদেরকে অ্যাপলিটিক্যাল করার চেষ্টা করা হয়েছিল। তরুণরা যেন রাজনীতিতে না আসে, তাদেরকে না আসার জন্য যত ধরনের ফুল পাখি লতাপাতা টাইপের অ্যাক্টিভিজমে এঙ্গেজ করা যায়, সেই ধরনের অ্যাপলিটিক্যাল কাজগুলোতে আমরা তাদেরকে এঙ্গেজ করার জন্য ফেসিস্ট রেজিমের প্রয়াস দেখতে পেয়েছি। কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে দেখতে পেয়েছি, যদি দেখি নিরাপদ সড়ক আন্দোলন আপনার মনে থাকার কথা, নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে কিন্তু তরুণদের রাজনৈতিক সচেতন হওয়া এবং নেশন বিল্ডিং নিয়ে তাদের ভাবনা, সেটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। এবং এই নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে জেনারেশন বিল্ড আপ হয়েছে, এই জেনারেশনটা কিন্তু 24শে জুলাই বিপ্লব করছে। জি, একই সাথে এই নিরাপদ সড়ক আন্দোলন যখন ক্যাম্পাসে হলো, প্রতিটা রাস্তায় হলো, স্কুলের শিক্ষার্থীরা যখন বের হয়ে এলো, একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন এঙ্গেজ হলো। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রুম কালচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিরোধ আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে তখন এই যে ট্যাগিং করে, ফ্রেমিং করে যে নির্যাতনের বৈধতা, সেটার বিরুদ্ধে কথা বলতে আমরা দেখেছিলাম। এবং বুয়েটে আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী সারা দেশে এই যে ট্যাগিংয়ের রাজনীতি, শিবির ট্যাগ দিয়ে কাউকে মারা, ডিহিউম্যানাইজেশনের রাজনীতির বিরুদ্ধে কথা বলা, তখন আমরা দেখতে পেয়েছি। এবং তরুণরা এই একটা হচ্ছে নতুন ধারার রাজনীতি, নতুন পলিটিক্যাল কালচার তারা বিনির্মাণ করতে চায়, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং এরপরে ক্যাম্পাসে পুরো সময় জুড়ে আমরা অনেকগুলো অ্যাক্টিভিজম দেখতে পেয়েছি। এবং পুরো অ্যাক্টিভিজমগুলোতে তরুণদের স্বতঃস্ফূর্ত রেসপন্স, এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে জুলাই বিপ্লব, এবং জুলাই বিপ্লবের আপনি যদি শুরু থেকে দেখেন, শিক্ষার্থীরা যাদেরকে সবসময় তাদেরকে অ্যাপলিটিক্যাল, তারা দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নাই, চিন্তা নাই, এই অ্যাপলিটিক্যাল যাদেরকে বলা হয়, তারাই কিন্তু এই খুনি হাসিনার পতন ঘটাইছে। এবং এই যখন খুনি হাসিনা এবং ছাত্রলীগ 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করলো, শিক্ষার্থীদের হামলা পরবর্তী সারা দেশের শিক্ষার্থীরা যেভাবে তারা রাস্তায় নেমে পড়েছিল, তো এই প্রজন্মই তারা হচ্ছে যাদেরকে অ্যাপলিটিক্যাল বলে বিভিন্নভাবে ফ্রেমিং করা হতো, তারাই কিন্তু এই হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল। এবং যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল 17 জুলাই বন্ধ করে দেওয়ার পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তাদের তো হচ্ছে কোনো ধরনের চাকরির দরকার নাই, তাদেরকে সবসময় অ্যাপলিটিক্যাল, তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়। কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 18 জুলাই তারা যেভাবে রাস্তায় নেমে তারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং এই মাধ্যমে এই জুলাই আন্দোলন বলা চলে একটা সফলতার ধারবান্ধে আমরা চলে গিয়েছিলাম। তো পরবর্তীতে পরে হচ্ছে 19 জুলাই যখন ইন্টারনেট ব্ল্যাকআউট কারফিউ জারি থেকে শুরু করে পুরো সময় জুড়ে সারা দেশের মুক্তিকামী জনতা, বিশেষ করে তরুণরা, তারা রাস্তায় নেমেছিল, তারা রাস্তায় নেমে সবাইকে অর্গানাইজ করেছিল, এবং সফলতার সাথে তারা খুনি হাসিনা পতন ঘটিয়েছে, এবং আজকে আমরা আজাদি পেয়েছি। তো অবশ্যই আমরা যদি আমাদের যে বলছে একটা বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ, একটা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চাই, অবশ্যই আমাদেরকে রাজনীতিতে আসতে হবে, রাজনীতিতে সচেতন হতে হবে। এখন আমাদের একটা মিসকনসেপশন আছে, মিসইন্টারপ্রিটেশন আছে, মিসকোটেশন আছে। রাজনীতি বলতে ওই যে নোংরামিকে বুঝি, রাজনীতি বলতে হচ্ছে কে, মানে ওই যে হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ, হ্যাঁ, এইভাবে হচ্ছে কে কতটুকু পাবে, স্বার্থের বিষয়গুলো চলে আসে। কিন্তু রাজনীতি বলতে যে হচ্ছে আমার ন্যাশনাল কনসেনসাস, আমার নেশন বিল্ডিং, সেটা কিন্তু আমরা গত 54 বছরে এই পলিটিক্যাল কালচারটা আমরা বিনির্মাণ করতে পারি না, যে কারণে আলটিমেটলি এই রাজনীতির প্রতি একটা বিরূপ চিন্তাভাবনা একটা জেনারেশন তৈরি হয়েছে, অথবা বিগত জেনারেশনের তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে, তাদের ফেল প্রজেক্টের কারণে রাজনীতি বিমুখতা একটা হচ্ছে তৈরি হয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা জেনারেশন তারা রাজনৈতিক সচেতন হয়ে গড়ে উঠছে। এটা হচ্ছে এই জাতির জন্য সবচেয়ে আশার জায়গা। তারা শিবির করে না, তারা ছাত্রদল করে না, তারা কোনো বামপন্থী ছাত্র সংগঠন করে না, কিন্তু দে আর পলিটিক্যাল কনসিয়াস, তার নেশন বিল্ডিংয়ের জন্য তারা কাজ করতে চায়।
তারা বাংলাদেশ প্রশ্নে তারা এক। জি, তারা শহীদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চায়। তো আমি মনে করি এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে তারা এই শহীদের আকাঙ্ক্ষার আলোকে তারা বাংলাদেশ বিনির্মাণ করবে, তারা সত্যকে সত্য বলবে, তারা মিথ্যাকে মিথ্যা বলবে, এবং তারা প্রতিবাদ করতে শিখে গেছে, তারা আর কাউকে ভয় করে না। জি, তো এই জেনারেশন নিয়ে আমি হোপফুল, এবং এই জেনারেশন আমরা যখন এই জেনারেশন এখন যেটা বললাম নিরাপদ সড়ক আন্দোলন, পরবর্তী জুলাই আন্দোলন, এর মাধ্যমে যে একটা জেনারেশন তৈরি হয়েছে, সেই জেনারেশনটা আগামীর বাংলাদেশ তারা বিনির্মাণ করবে। জি। এখন এই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তাদেরকে আমাদের আরও তৈরি করতে হবে, এবং এই যে লম্বা রেস, সেই রেসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জি, আপনারা প্রস্তুতির কথা বলছিলেন, ট্যাগিংয়ের রাজনীতির কথা বলছিলেন, যে চলমান নোংরা রাজনীতির সাথে জড়িত হওয়া সেগুলোর কথা বলছিলেন, এবং রাজনীতি প্রেক্ষাপটে যখন আসে তখন স্বার্থের বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। গতানুগতিক যে দলগুলো আসলে ক্ষমতাসীন ছিলেন তারা আসলে সেই ব্যাপারগুলো চর্চা করছেন, আপনার কথা অনুযায়ী আমরা যেটা বললাম। এবং খুবই একটা ইতিবাচক আপনি প্রশ্ন করলেন, বিষয় বললেন, যেটি হচ্ছে যে বাংলাদেশ প্রশ্নে এখনকার তরুণরা সবাই আসলে এক। এবং এই যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, এটি একটি দীর্ঘ পরিসরে হয়েছে। বিশেষ করে আপনার কাছে মনে হয়েছে 2018 সালের পরবর্তীতে সময় থেকে সেটি আসলে ক্রমান্বয়ে বেড়েছে। বিশেষ করে নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন, ভ্যাটের কোটার আন্দোলন, ভ্যাট নিয়ে যে আন্দোলন ছিল, সেই সময়টার পরবর্তী সময়ে তরুণরা আসলে রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। এবং তারপর পরই একটা বড় ধরনের, আমরা যদি সেই পিরিয়ডটাকে বলি, সেই পিরিয়ডটা হচ্ছে 2018 থেকে 2024। বিশেষ করে 6 বছরের মধ্যে তরুণরা রাজনীতি সম্পর্কে জানাচ্ছে। আমি আরেকটা ইতিবাচক ব্যাপার আপনার সাথে সংযুক্ত করতে চাই। আপনি যে বলছিলেন যে তরুণদেরকে রাজনীতি বিমুখ করে রাখার একটা কর্মপরিকল্পনাও চলা হয়েছে, দীর্ঘ সময় ধরে চালানো হয়েছে। সেই প্রেক্ষাপটে একটা বিষয় কিন্তু এসেছে, আমরা ভাবতাম দীর্ঘ সময় ধরে যে তরুণরা রাজনীতি সম্পর্কে জানে না, তরুণরা দেশের ইতিহাস সম্পর্কে জানে না, এবং 2024 সেটা আসলে ভুল প্রমাণ করেছে। এবং তারা রাজনৈতিক সচেতন হয়ে ইতিহাসকে জেনে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে। সেখানে আপনাদেরও ভূমিকা ছিল, এবং আপনারাও বলতে চান যে আপনি তরুণ প্রতিনিধি হিসেবে রাজনৈতিকভাবে সচেতন। এই যে সচেতনতার ম্যানিফেস্টোটা নিজের মধ্যে কাজ করা, ম্যান্ডেটটা নিজের মধ্যে কাজ করা, সেটা ঠিক কখন থেকে শুরু হয়েছিল সাদিক? আমি একটু জানাবেন যে সেটি হয়তো এই যে আপনি বলছেন 2018 সালের সময় থেকে হয়তো প্রকট, কিন্তু ব্যাপারটা কি 18তেই হয়ে গেল, এরকমই হয়ে গেল? ব্যাপারটা কীরকম? আচ্ছা, 18 পর থেকে জেনারেশনের যে আদর্শিক হচ্ছে একটা তাদের মিলবন্ধন, সেটা আমরা দেখতে পেয়েছি। কারণ বিগত সময়ে আমরা সবাই জুলুমের শিকার ছিলাম, আমরা সবাই মজলুম, আমাদের সবার কমন আইডেন্টিটি ছিল আমরা সবাই মজলুম। তো তখন আমরা যেটা দেখতে পেলাম, যদি আমরা এখানে নিজেদের মধ্যে বিভাজনমূলক আচরণ করি, আলটিমেটলি হাসিনা ডিভাইড অ্যান্ড রোল পলিসির মাধ্যমে সে আমাদেরকে এই ফেসিজমকে সে দীর্ঘায়িত করবে। তো সুতরাং আমাদের আদর্শিক ভিন্নতা থাকতে পারে, আমাদের এক একজন এক এক এজেন্ডা থাকতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ প্রশ্নে আমাদের ফেসিবাদের বিরুদ্ধে একটা কমন গোল নিয়ে আমাদেরকে আগাইতে হবে। জি। তো সেই জায়গা থেকে আমরা যখন যখন আমি ছিলাম, ক্যাম্পাসে অনেকগুলো অ্যাক্টিভিজম সাথে আমি এঙ্গেজ ছিলাম, এবং ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করতো তাদের সাথে আমি এঙ্গেজ ছিলাম, যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট ছিল তাদের সাথে এঙ্গেজ ছিলাম। তখন থেকে আমরা এই ক্যাম্পাসে, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে এক একটা ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কত বড় স্বপ্ন নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু এই যে গণরম গ্যাস্ট্রন কালচার, শিক্ষার পরিবেশ না থাকার কারণে শিক্ষার্থীদের সেই স্বপ্নগুলো ভঙ্গ হয়ে যায়। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই কালচারের আমরা কবর রচনা করব, এবং সে আলোকে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম, এই ট্যাগিং রাজনীতির বিরুদ্ধে, ফ্রেমিংয়ের রাজনীতির বিরুদ্ধে, এবং যারা ভিকটিম হয় সেই ভিকটিমের তারা যেন তাদের ভয়েস রেজ করতে পারে, তাদের সাথে একসাথে কাজ করা, এবং ক্যাম্পাসে যত যারা হচ্ছে ভিকটিমদেরকে নিয়ে কাজ করে তাদের কোলাবোরেশন নিয়ে কাজ করা, এই কাজগুলো আমরা করেছি। এবং একই সাথে জুলাই আন্দোলন যখন শুরু হয়েছিল, জুলাই আন্দোলনের একদম শুরু থেকেই এই জায়গায় আমরা সতর্ক ছিলাম। আমরা এখানে বলেছিলাম আমরা কোনো ধরনের আদর্শিক দ্বন্দ্বে যাব না, আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাব না, কারণ আদর্শিক দ্বন্দ্ব এবং ব্যানার হলে আলটিমেটলি এখানে বিভাজনমূলক আচরণ হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাই কমন গোল নিয়ে যাব এবং গ্রেটার পারপাস নিয়ে যাব। তো সে আলোকে কিন্তু আন্দোলন হয়েছে, সবাই এখানে গিয়েছে, কেউ ব্যানার নিয়ে যায়নি, এবং আমাদের কমন ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সারা দেশের আমাদের ব্যানার ছিল আমরা সবাই মজলুম, আমরা জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এবং একই সাথে যখন ক্যাম্পাস বন্ধ করে দিল, ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল, কারফিউ জারি হয়ে গেল, তখন সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা নেমে গেছে, তারাই আন্দোলনটাকে হচ্ছে চালিয়ে নিয়ে গেছে। শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আপনার মধ্যে এই রাজনৈতিক সচেতনতার ব্যাপারটা কি ওই সময়টা থেকে নাকি আরও আগে? আরও আগে থেকে। আমি যদি আমার কথা বলি, আমি যখন 2013 সাল থেকে আমি রাস্তায় ছিলাম, আমি তখন খাগড়াছড়িতে ছিলাম। খাগড়াছড়িতে
আপনি জানেন পার্বত্য এলাকা, ওই সময়ে আমরা তখন 12 জন 20 জন 25 জন 26 জনে আমরা রেগুলার হচ্ছে পিকেটিং ফেসিবাদ বিরোধী যতগুলো আন্দোলন তখন আমরা ওইখানে করতাম। এবং এই সময়ে একদিন আন্দোলন করার কারণে আমাকে থানায় নিয়ে আমাকে হচ্ছে একদিনের মতো হচ্ছে গুম করে রাখা হয়। ওই সময় আমার পরিবারকে নিয়ে পরবর্তীতে হচ্ছে তাদেরকে অনেক বেশি থ্রেট দেওয়া হয়। এরপরে হচ্ছে আমাকে একদিন পর আবার ছাড়া হয়। ওই সময় যতগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল খাগড়াছড়িতে, তখন আমরা সবগুলো আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে 14, 15, 16 সালে আমি চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে তখন ফেসিবাদ বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে তখন আপনাদের মনে থাকার কথা, তখন ফেসিবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে। ওই সময়ে প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যা রাস্তায় নেমে আন্দোলন করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, সেটা আমাদের রুটিন ওয়ার্ক ছিল। এবং ওই সময় আমি আমার রুমমেটকে হারিয়েছি। আমার রুমমেট ছিল সাকিব, শহীদ সাকিব, তার চোখ উপড়ে ফেলা হয়েছিল। আমার পাশে থাকতো আবিদ, তার চোখ উপড়ে ফেলা হয়েছিল। এরপর মুজাহিদ ভাই, তার চোখ তাকে হচ্ছে একদম জবাই মতো করে তাকে হত্যা করা হয়েছিল। তো এইভাবে অসংখ্য আমার সহযাত্রীরা তারা পঙ্গু হয়েছে। তারা কোন সালের কথা বলছেন? এটা হচ্ছে আপনি 2015 সালে এবং 16 সালে। তখন প্রতিদিন এটা রুটিন ওয়ার্ক ছিল আমাদের। এবং তখন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতাম এই খুনি হাসিনার পতন আমরা করবই। তো পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাই, বিশ্ববিদ্যালয়ে আসার পরে অনেক বড় স্বপ্ন নিয়ে আসি। আপনি কোন সেশনে ভর্তি হন? আমি 2016-17 সেশনে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসার পর অনেক বড় স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বপ্নের ক্যাম্পাস। আসার পরে যেহেতু আমি এলাকায় থেকে আসছি, আইসে প্রথমে হলে উঠি। তো হলে ওঠার পর যখন এই গণরম গ্যাস্ট্রন কালচার এটা দেখে আমি একদম ভেঙে পড়ি। আমার স্বপ্নটা ভেঙে যায়। আমার যে স্বপ্ন ছিল, আমার যে প্রত্যাশা ছিল, যখন দেখতে পাই এই ধরনের একটা হচ্ছে দাসের মতো জীবন, তখন আমি মেন্টালি একদম ট্রমাটাইজ হয়ে যাই। তখন আমি হল ছেড়ে চলে যাই। পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়। ফার্স্ট সেমিস্টার আমি ফার্স্ট হই ডিপার্টমেন্টের। ফার্স্ট হওয়ার পরে তখন আমি আবার আমি পলিটিক্যাল সায়েন্সে ছিলাম। 3.94 পেয়ে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট হই। তারপর আমি হচ্ছে হলে অ্যাপ্লিকেশন করি লিগ্যাল সিটের জন্য এবং লিগ্যাল সিট পাই। এবং লিগ্যালি আমাকে সিট দেওয়া হয়, সেই অনুযায়ী আমি হলে উঠি। তো হলে ওঠার পরে লিগ্যাল সিট পাওয়ার পরও আমাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিছু প্রোগ্রামে নিয়ে যায়। কারণ ওই সময়টা হচ্ছে যে হলে থাকতে সবাইকে তাদের যে প্রোগ্রামগুলো ছিল ওগুলো প্রোগ্রামগুলোতে নিয়ে যেত। তখন আমাকে কিছু প্রোগ্রামে তাদের জোরপূর্বক কিছু প্রোগ্রামের ছবি পাওয়া যায়। তখন আমরা ক্যাম্পাসে যারা ছিল, আমাদের বেসে যারা ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে অপসংস্কৃতি, এই যে দাসের মতো করে একজন শিক্ষার্থীকে যে ব্যবহার করা, সেই রাজনীতির আমরা হচ্ছে একদম মূলচ্ছেদ করব। তো ওই সময়ে ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিস্ট ছিল, সাংবাদিক ছিল, যেমন আলসাদি ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, অনেকের সাথে আমার এঙ্গেজ ছিল, আমার বন্ধুবান্ধব ছিল, সবার সাথে আমরা কানেক্টেড ছিলাম। এবং পরবর্তীতে আমি 19 সালে হল ছেড়ে চলে আসি। এরপরে আমি আর হলে থাকি নাই। এরপর থেকে ক্যাম্পাসে যত ভিকটিম, যে কোনো ঘটনা হলে তার পাশে থাকা, এর পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখা, তাদেরকে হেল্প করা, কোঅর্ডিনেশন করা, এবং ক্যাম্পাসে এই যে গণরম গ্যাসমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, সেগুলোকে নেপথ্য থেকে সাপোর্ট দেওয়া, এই সব কিছু আমরা কোঅর্ডিনেশন করেছি। এবং জুলাই আন্দোলন যখন আসে, জুলাই আন্দোলন যেহেতু আমাদের আগে থেকে একটা লিগাসি আছে, ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে আমাদের বোঝাপড়া আছে, পরিচয় আছে। আর ওই সময়ে আমরা মানুষ ছিলাম, আমাদের পরিচয় যেহেতু শিবির পরিচয়, সেটা হচ্ছে হত্যাযোগ্য ছিল। শিবির যদি কেউ পরিচয় দিত, সে কারণে সেই পাবলিকলি ঘোষণা দিয়ে ক্যাম্পাসে আমাদের প্রোগ্রাম করার মতো অবস্থা ছিল না। কিন্তু ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করতো, আমরা তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, তাদেরও বোল্ড অবস্থান ছিল। বিশেষ করে সাংবাদিক যারা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, তারা অনেক বেশি কোঅর্ডিনেশন করেছে, কোঅপারেশন করেছে, এবং তাদের অনেক ভালো সাপোর্ট ছিল সাংবাদিকদের। রাত 3টা, 3:30 যখন কোনো একটা হলে কেউ নির্যাতনের শিকার হতো, তারা রাতেই চলে যেত এবং সার্বিকভাবে তারা সাপোর্ট দিত। তো এই জুলাই আন্দোলন যখন শুরু হয়েছে, জুলাই আন্দোলনে তখন আমাদের এই যেহেতু আগে থেকে একটা বোঝাপড়া ছিল, কোঅর্ডিনেশন ছিল, সেই কারণে সবার সাথে কানেকশন করা, আন্দোলন কন্টিনিউ করা, এই সব কিছুতে আমাদের অনেক বেশি সহায়তা হয়েছে। তো এখন জুলাই আন্দোলন পরবর্তীতে আপনি দেখতে পাবেন এখন আমাদের একটা চমৎকার একটা জেনারেশন তৈরি হয়েছে। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, যে জেনারেশনটা তার আদর্শের ঊর্ধ্বে। ধরেন আমি শিবির করি, আমার বন্ধু ছাত্রদল করে, কেউ বাম করে, সে আদর্শিক থাকতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ প্রশ্নে, আমরা হচ্ছে নতুন বাংলাদেশ, আমাদের ক্যাম্পাস, নতুন পলিটিক্যাল কালচার বিনির্মাণের জায়গায় আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এবং এই জুলাইয়ের মধ্যে এই কনসেনসাসটা আমাদের হয়ে গেছে। তো এটা হচ্ছে সবচেয়ে আশার দিক, যেটা বিগত সময়ে আমাদের আগের প্রজন্ম, তাদের এই আদর্শিক দ্বন্দ্ব এবং হচ্ছে তাদের মধ্যে হচ্ছে ভুল বোঝাবুঝি, এটার কারণে কিন্তু আমাদেরকে অনেক বেশি সাফার করতে হয়েছে। তো এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, আমি আশাবাদী আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা। আমি বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো। বিশেষ করে আপনি যখন বলছিলেন 2013 থেকে আপনার মধ্যে সেই রাজনৈতিক সচেতনতা কার্যক্রমটি জড়িত ছিল এবং সেটি রুটিন ওয়ার্ক হিসেবেই আপনি কাজ করতেন, এবং আপনার বক্তব্যের শেষ অংশে এসে আপনি বললেন যে আপনি শিবিরের সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কার্যক্রম, সেটি 2013 থেকে 2014 পরপরই সময়ে আপনি রুটিন ওয়ার্ক হিসেবেই আপনারা সেটা করেছেন, কিন্তু বিভিন্ন নিরাপত্তার কারণে আপনারা সেটি বিশ্ববিদ্যালয়ে আসার পরেও হয়তো বলতে পারেননি। এই জায়গাটি নিয়ে আমি হয়তো কথা বলবো। তার আগে একটা বিষয় একটু জানতে চাই সাদিক খান,
আপনার বেড়ে ওঠাটা আমার একটু জানা দরকার, যে আমি একটু জানতেই চাই বা দর্শকদেরকে জানাতে চাই যে এই যে সচেতনতা তৈরি হওয়া সেটি আসলে কেমন করে হলো এবং কেমন করে আপনার কাছে মনে হয় যে না রাজনীতিটাকে আপনি উপযোগ্য করতে পারেন এবং এখানেই সাদিক কায়েম হয়তো ভালো কিছু করতে পারে। আচ্ছা, আমার বেড়ে ওঠাটা হচ্ছে খাগড়াছড়িতে। এর আগে আমার জন্ম হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়, ওইখানে ক্লাস 1 পর্যন্ত পরে আমি খাগড়াছড়িতে চলে আসি। আমার আব্বা ব্যবসা করে ওই সুবাদে। জি। তো ছোটোবেলা থেকে আমি বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখেছি। আমার বাড়ির পাশে হচ্ছে একজন হিন্দুর বাসা, আচ্ছা, এর পাশে হচ্ছে চাকমার বাসা, মারমা, ত্রিপুরা রাখায়ন, এটা হচ্ছে রাখায়ন পাড়া বলা হয় খাগড়াছড়ির, ওই পাশে আমরা ওইখানে থাকি। তো ছোটোবেলা থেকে আমি আমার এই চাকমা বন্ধুর সাথে, মারমা বন্ধুর সাথে একসাথে সকালে ফুটবল খেলেছি, এরপরে হচ্ছে স্কুলে আমি মাদ্রাসায় গিয়েছি, এরপর আবার সন্ধ্যায় আবার একসাথে আমরা ক্রিকেট খেলেছি, একই সাথে ঈদের সময় সে আমার বাড়িতে এসেছে, এরপর হচ্ছে বৈশাখীতে আমি তার বাড়িতে গিয়েছি। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সেটা আমার ছোটোবেলা থেকে মানে এটা আমি শিখেছি। একই সাথে আপনি যেহেতু পাহাড়ের মধ্যে সবসময় একটা ওখানকার যে এনভায়রনমেন্ট, পাহাড়ের যে হচ্ছে একটা এনভায়রনমেন্টের যে হচ্ছে মানে হচ্ছে ফ্লাকচুয়েশন, এই সব কিছু থেকে ছোটোবেলা থেকে কীভাবে ক্রিটিক্যাল টাইমে কাজ করতে হয়, কীভাবে যে কোনো বিষয় ট্যাকেল দিতে হয়, সেগুলো আমি শিখেছি, যেটা আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি কাজে দিয়েছে। এবং একই সাথে আমি ছোটোবেলা থেকে আমার আবার ব্যবসা ছিল, আমার হচ্ছে কাপড়ের দোকান। আমি পড়াশোনাও করেছি, একই সাথে যেটা হয়েছে যখন ফ্রি থাকতাম তখন দোকানে গিয়ে বসতাম। জি। তো দোকানে গিয়ে বসলে যেটা হয়তো ওখানে কাস্টমার আসতো, তাদেরকে হচ্ছে কনভিন্স করা, তাদেরকে প্রোডাক্ট দেখানো, এবং এখানে কিন্তু একটা সাইকোলজি রিড করা যায় মানুষের কথা বলে। একজন কাস্টমার আসলো, সে কোন ধরনের প্রোডাক্ট কিনতে পারে, তার সক্ষমতা কতটুকু, এবং এটা কিভাবে হচ্ছে এই যে বার্গেনিংটা কিভাবে হবে। আচ্ছা। তো এই এক্সপিরিয়েন্সটা আমার খুব আর কি, আমি যেভাবে পড়াশোনা করেছি, একই সাথে হচ্ছে এই যে হচ্ছে ব্যবসায়িক কাজের সাথে এঙ্গেজ থাকার কারণে মানুষের সাইকোলজি রিড করতে পারি। সে কি বলতে চায়, একজন কাস্টমার আসলে তার মাথার মধ্যে কি আছে, অথবা একজন মানুষ আসলে আমি বুঝতে পারি, দেখলে বুঝতে পারি তার মাথায় কি চিন্তা, তার ইমপ্রেশনটা কেমন, এবং তাকে কীভাবে কনভিন্স করতে হয়, সেই কনভিন্সের কোয়ালিটিটা আমার আছে। তো যে কোনো ক্রিটিক্যাল টাইমে আবার হচ্ছে ইজিলি সামলানো, এই হচ্ছে যোগ্যতাটাও আমি মনে করি আমার কাছে। আমি আপনার জন্য একটা ক্রিটিক্যাল টাইম এখন একটু দিতে পারি। আমি মানে আপনার বক্তব্য অনুযায়ী আমি দুইটা লাইন আমি নিতে চাই। একটা হচ্ছে আপনার সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে আপনার বেড়ে ওঠা, মানে খুবই ইমপ্রেসিভ যে আপনি একই সাথে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বেড়ে ওঠা এবং তাদের পাশে থেকে সহ অবস্থানের মাধ্যমে নিজেদের জায়গাকে পরিষ্কার করা, বিষয়গুলো খুবই ইতিবাচক। এবং একই সাথে আপনি শুরু থেকে একটা প্রশ্ন বলছিলেন বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশ প্রশ্নে যখন আসে অনেকেই আসলে আপনি যেই দলের সমর্থন করেন সেই দলের প্রেক্ষাপটে বলেন যে বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামী তারা আসলে সমর্থনটা ছিল না এবং তাদের যে সমর্থন সেটি আসলে বাংলাদেশের বিপক্ষে ছিলেন। আজকে আপনি বলছেন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের প্রশ্নে সবই এক। তখন এই যে আপনাদের মাদার অর্গানাইজেশন যেটি বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের অবস্থান ব্যাখ্যা নিয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট মন্তব্য বা মুক্তিযুদ্ধের প্রশ্নে যে তাদের যে অবস্থান সেটি নিয়ে কোনো ধরনের ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। একই ক্ষেত্রে বলা চলে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকলে সেটা আসলে আপনাদের কার্যক্রমের সাথে সাংঘর্ষিক বলা হয়। আপনি এমন একটা বৈচিত্র্যময় পরিবেশের কথা বললেন, উদাহরণটা দিলেন, এটি কি আপনি যখন এই ব্যাপারগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যখন যুক্ত হলেন তখন ব্যাপারগুলোর সাথে আপনার কনফ্লিক্ট করছিল কিনা, সাংঘর্ষিক হচ্ছিল কিনা, এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আপনাদের অবস্থানটা যদি আরও একবার আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে একদম অবস্থান পরিষ্কার, মুক্তিযুদ্ধ এটা আমাদের অস্তিত্ব। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের ভূখণ্ড পেয়েছি, আমাদের মানচিত্র পেয়েছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। জি। তো আমাদের ব্যাপারে এটা হচ্ছে ওই যে ফেসিবাদী যে বয়ান, হাসিনা যে বয়ান তৈরি করে গিয়েছে, বাকশালী যে বয়ান, সে বয়ানের সে ক্যাসেটগুলো বারবার বাজানো হয়। আচ্ছা। আপনি আমার কোনো অ্যাক্টিভিটি দেখেন, কোনো অ্যাক্টিভিটিতে আমি দেশের স্বাধীনতা পরিষ্কার করছি, এইটা হচ্ছে এই প্রশ্নটাই হচ্ছে আমি মনে করি অবান্তর। এই আজকে স্বাধীনতা 54 বছর পরে একই জিনিস বারবার প্রশ্ন করা, এখানে আমি আমার আজকে আমার জায়গা থেকে আমরা যারা জেনারেশন আছে, আমাদের কোনো অ্যাক্টিভিটিতে মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা অস্বীকার করে এমন কোনো কাজ করছে, এমন কোনো কিছুই নাই। না, এখন দেশের জন্য যদি জীবন দিতে হয়, আমরা প্রমাণ করেছি মুক্তিযুদ্ধকে দেশের জন্য যদি জীবন দিতে হয়, সেটা আমরা প্রমাণ করেছি সবচেয়ে ক্রুশিয়াল টাইমে। ছাত্র শিবির 1977 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আপনি দেখতে পাবেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য সবসময় আমরা কথা বলে গিয়েছি, এবং ক্রুশিয়াল টাইমে যদি জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমাদের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা সবাই প্রস্তুত আছি। জি। জুলাই আন্দোলনের যখন একদম ক্রুশিয়াল টাইম ছিল, সেই সময়ে ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে তারা প্রমাণ করেছে, এবং সকল ছাত্র সংগঠন তারা নেমেছিল। তো একইভাবে হচ্ছে এইভাবে এই কোয়েশ্চেনগুলো করার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে একটা
একটা বিভাজনমূলক একটা আচরণ, যেটা মানে যেটা এর আগে হচ্ছে হাসিনা এই কাজটা করছে আর কি। এবং সে এটা আমাদের অবস্থান পরিষ্কার, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমরা আপোষহীন। মুক্তিযুদ্ধে আমাদের শহীদরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। সুতরাং এইটা নিয়ে হচ্ছে আর এখানে দ্বিতীয় কোয়েশ্চেন করার কিছুই না। আপনাদের অবস্থানের জায়গাটা এরকম আর কি, যেটা সবাই আলোচনা করেন। আপনাদের বর্তমান অবস্থান সেটা কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, শহীদদের ত্যাগের কথা স্বীকার করছেন, এবং আপনারা নিজেরাও যে বাংলাদেশ প্রশ্নে নিজের জীবন বিলিয়ে দিতে পারেন সেটা কিন্তু সবাই সমর্থন করছে। কিন্তু 1971 সালের যে অপরাধ হয়েছে সেখানে জামাত ইসলামের যে অংশগ্রহণ, আমি মনে করি সেটা নিয়ে আপনাদের সুস্পষ্ট ব্যাখ্যাটা আপনারা যদি এখনো নতুন তরুণ প্রজন্মরা যদি আপনাদের হাইকমান্ডকে না বোঝাতে পারেন, সেটা কি একটা মানে ধোঁয়াশা থেকে যে আপনাদের অবস্থানটাকে? না, এখানে শিবিরের জায়গা থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং বাকি জিনিসগুলো যদি আপনি জামাতকে জিজ্ঞেস করেন, এবং জামাতের আমরা কি দেখতে পেয়েছি, জামাতের আমির ওনার জায়গা থেকে অবস্থান পরিষ্কার করেছেন, এবং উনি বহুবার বলেছেন, এর আগে যারা আমির ছিল তারাও এই বিষয়গুলো অবস্থান পরিষ্কার করেছেন। তো আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলেছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। এটা আমাদের অবস্থান পরিষ্কার। এবং বাকি জিনিসটা জামাতের জায়গা থেকে জামাতও তারা বারবার এই অবস্থানগুলো পরিষ্কার করেছে, এবং এটা জামাতকে কোয়েশ্চেন করলে সবচেয়ে ভালো হয় এটা। কারণ শিবিরের জায়গা থেকে আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়ে থাকি। শিবিরের সামগ্রিক অ্যাক্টিভিটি, শিবিরের যেমন হচ্ছে আমরা আজকে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল করেছি, এটা এখানে কিন্তু জামাত থেকে প্রেসক্রাইব হয় না, উপর থেকে আরোপিত হয় না। অথবা এখানে বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, আমাদের কোনো পলিসি ঠিক করা, এইগুলো সবগুলো শিবির ইন্ডিপেন্ডেন্টলি করে থাকে। শিবিরের নেতা নির্বাচন থেকে শুরু করে সবকিছু আমরা ইন্ডিপেন্ডেন্টলি করে থাকি। সুতরাং এখানে হচ্ছে ওই যে সুপিরিয়র কারোর সাথে কানেক্ট করা, এই প্রশ্নটাই অবান্তর মনে করি। আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখি যে ক্যাম্পাস তো এখন নানা ধরনের নানা প্রচারণায় আসলে এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। তেমনই একটু কার্যক্রম মনে হয় আপনাদের দর্শকরা দেখতে পাচ্ছেন। একটু শব্দগত জটিলতা হলো, আমরা চেষ্টা করবো একটু জোরে কথা বলে ওইটাকে কভার করবার জন্য। আর একটা বিষয় একটু হচ্ছে আপনার কাছে জানতে চাই যে প্রেক্ষাপটটা বর্তমান সময়ে আসি, যে বাংলাদেশের অন্যতম গর্বের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আপনি ভিপি প্রার্থী হিসেবে লড়ছেন। আমার যদি প্রশ্ন থাকে যে আমি হয়তো আপনাকে অনেকভাবে প্রশ্ন করেছি, আমার ধারণা আপনাকেও এরকম নানান ধরনের প্রশ্নে জর্জরিত হতে হয়। এই প্রশ্নগুলো সামলে শিক্ষার্থীদের পক্ষে সংকট সামাল দিতে কি কাজ করবেন যাতে করে আপনাকে আসলে শিক্ষার্থীরা চয়েস করবে? ধন্যবাদ। এখানে আমরা একদম গোড়ায় হাত দিতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হলো, স্বাধীনতার আজকে আমরা 5 দশক পার করলাম। কিন্তু আমাদের যে পলিসিগুলো যেভাবে নেওয়া দরকার ছিল, যে ইনস্টিটিউশনগুলো যেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। তো আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা জায়গায় পলিসিগত জায়গায় কাজ করব। এবং প্রথম পলিসি কী হবে, আমরা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমরা এটাকে বিল্ড আপ করবো। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক বড় রাজনৈতিক অর্জন আছে, অনেক রাজনৈতিক অর্জন, এবং এটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের এটা থাকতে হবে, এবং এটা নিয়ে আমরা গ্লোরিফাই করি, এবং এটা দরকার স্ট্র্যাটেজিক পজিশনে ঢাকা ইউনিভার্সিটির যে রাজনৈতিক অর্জনগুলো। কিন্তু আমরা যখন সবসময় রাজনীতি নিয়ে থাকি, আমি অবশ্যই রাজনীতি বিরুদ্ধে বলছি না, রাজনীতি সচেতন থাকবে শিক্ষার্থীরা, কিন্তু সব কিছুতে রাজনীতি হয়। যে আমার অবস্থা যে হচ্ছে আমি রাজনীতি পড়ি, রাজনীতি দেখি, রাজনীতি খাই, রাজনীতি ঘুমাই, মানে সব রাজনীতি, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, সবার উপর চাপাই দেওয়া রাজনীতি। এইভাবে যদি রাজনীতিক জীব হয়ে উঠি, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ, সেই কাজ তো আর থাকলো না। বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নলেজের উৎপাদন করা, নলেজ বিতরণ করা, নলেজের প্রতি সবাইকে আগ্রহ তৈরি করে দেওয়া, গবেষণা করা, পড়াশোনা, বাজেট বাড়ানো, চমৎকার একটা এনভায়রনমেন্ট এনশিওর করা। তো আমাদের মূল কাজ থাকবে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যে এটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, এখান থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাবো। একাডেমিক ইনস্টিটিউট যখন হবে, তখন আমি এখানে একাডেমিক একটা চমৎকার এনভায়রনমেন্ট আমি এনশিওর করবো। এখানে আমার যে হচ্ছে ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট আসবে, সে ক্লাসরুমে গিয়ে চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাবে। সে হবে একজন জুনিয়র স্কলার, তার শিক্ষক হবে একজন সিনিয়র স্কলার। ক্লাসের মধ্যে তার যে শিক্ষক, আমাদের যে শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে। টিচার্স এভ্যালুয়েশন সিস্টেম। এখন যেটা হয় ক্লাসের মধ্যে, আমরা শিক্ষকরা জাস্ট হচ্ছে লেকচার দিয়ে চলে যায়, আমাদের কোনো মূল্যায়ন নাই। তো এইভাবে তো হয় না। একই সাথে আমাদের যে টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছরে, এইভাবে দলীয় বিবেচনায় হাজার হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, যে কারণে ওনার হচ্ছে যেভাবে স্টুডেন্টদেরকে কানেক্ট করে পড়ানো দরকার ক্লাসে, সেটার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই না। ওনার মধ্যে ওই জবাবদিহিতার ব্যাপারটা নাই, এবং তার কাছে ওই যেভাবে নিয়োগ হয়েছে, ওই তার প্রতি হচ্ছে তার এলিজেন্সি এখানে দেখা যায়। তো আমরা যেটা করব, মেরিটোক্রেসির ভিত্তিতে আমরা এখানে টিচার নিয়োগ প্রক্রিয়া আমরা চালু করব, এবং বললাম পলিসিগত জায়গায়। একই সাথে আমাদের এখানে শিক্ষকদের যে প্রমোশন, আপনারা দেখবেন প্রমোশনগুলো
এখানে বিবেচনা হয় দলীয় বিবেচনা, সে কোন পন্থী, এখানে বিভিন্ন রঙের লাল কালো হলুদ নীল সবকিছুই আছে, হ্যাঁ, ওইখান থেকে তো ওরা হচ্ছে দেয়, এরপর হচ্ছে কি হয় প্রমোশন হয়। কিন্তু আমরা বলতেছি না, এইভাবে প্রমোশন হবে না, প্রমোশন হবে আমাদের স্যারদের এক্সপার্টাইজের ভিত্তিতে, তার গবেষণার ভিত্তিতে, তার কতগুলো পেপার আছে, একই সাথে ন্যাশনালি ইন্টারন্যাশনালি মূল্যায়ন করবে, এক্স্যাক্টলি শিক্ষার্থীরা তাকে মূল্যায়ন করবে হচ্ছে তার ওভারঅল পারফরমেন্সটা কেমন। একই সাথে দেখেন বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, হল প্রশাসন, রেজিস্টার বিল্ডিং, এখানেও আমরা যাদেরকে নিয়োগ দেওয়া হয় শিক্ষকদেরকে, এটাও বিবেচনায়, দলীয় বিবেচনায়, যে সরকার যখন ক্ষমতা থাকে ওই দলীয় বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো তার লিডারশিপ কোয়ালিটি কি আছে সেটা পর্যালোচনা করা হয় না, শিক্ষার্থীদের তার ব্যাপারে পারফরমেন্স কি সেটাও কিন্তু এখানে বিবেচনা করা হয় না। তো আমরা এই জায়গায় এটা এনশিওর করবো, এই সিস্টেমটা, এই পলিসিটা আমরা এখানে ডেভেলপ করবো যে আমাদের শিক্ষকদের যার লিডারশিপ কোয়ালিটি যেরকম, শিক্ষার্থীদের স্বার্থ যিনি হচ্ছে সবচেয়ে বেশি রেসপন্স করে, ওই শিক্ষকই ওই প্রশাসনিক পজিশনগুলোতে ওনারা হচ্ছে দায়িত্ব পালন করবে এবং এর মাধ্যমে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। তো একই সাথে আমাদের এখানে গবেষণায় যদি দেখি, বিশ্ববিদ্যালয়ে এই বছর সর্বোচ্চ গবেষণা বাজেট দেওয়া হয়েছে, এর আগে আরও অনেক কম ছিল, এই বছর দেওয়া হচ্ছে 2%। জি। কিন্তু আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা আশেপাশে যে দেশগুলো আছে, গবেষণায় বাজেট কমপক্ষে 15, 20, 25 এবং 28% পর্যন্ত বাজেট থাকে। একটা বিশ্ববিদ্যালয়ের মূল যে গবেষণা, সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন নিয়ে কাজ করা, সেই জায়গায় যদি আপনার পর্যাপ্ত বাজেট না থাকে তাহলে তো এখান থেকে নতুন নতুন নলেজ তৈরি হবে না, আপনি তো সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারবেন না, আপনি হচ্ছে পিছিয়ে পড়বেন দিনে দিনে। তো সেই জায়গায় গবেষণা বাজেট বাড়ানোর জন্য আমরা আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। একই সাথে যে বাজেটটা আসে সেটা কিন্তু শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এই বাজেটটাও আবার শিক্ষকদের মধ্যে কারা হচ্ছে বিভিন্ন রঙের যে শিক্ষকরা আছে তাদের মধ্যে এটা দেওয়া হয়। তো এইভাবে তো হচ্ছে আলটিমেটলি আমাদের এই গবেষণাগুলো, প্রপার গবেষণাগুলো হবে না, এই জিনিসগুলো বারবার আসবে। তো আমরা এই জায়গায় রিফর্ম করতে চাই। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো দেখেন, আজকে মানে একটা বিশ্ববিদ্যালয়, আমরা যদি আপনি অনেকগুলো দেশে গিয়েছেন, আমি কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, তো আমি দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মানে হচ্ছে রিসোর্সফুল জায়গা হয় লাইব্রেরিটা, সবচেয়ে ইনভেস্টমেন্ট থাকে লাইব্রেরি। আজকে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে যাই, সেন্ট্রাল লাইব্রেরির যে জীর্ণ অবস্থা সেটা দেখেই বোঝা যায় বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা কি। একই সাথে যদি আমরা আজকে এই লাইব্রেরি আমাদের কমার্স ফ্যাকাল্টির, সেখানে 3 বছর ধরে এই লাইব্রেরিটা বন্ধ, শিক্ষার্থীরা দফা দফা আন্দোলন করতেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কোনো তারা কর্ণপাত করছে না। সায়েন্স লাইব্রেরির একই অবস্থা, ল্যাবগুলোর একই অবস্থা, আমাদের অনেকগুলো ইনস্টিটিউট আছে, এর মধ্যে আইলেট, লেদার ইঞ্জিনিয়ারিং, এবং আপনি জানেন এই বাংলাদেশের চামড়া শিল্পটা একটা সম্ভাবনাময় একটা খাত, এবং হচ্ছে এটা নিয়ে হচ্ছে আরএমজির পরে কিন্তু হচ্ছে আমাদের চামড়া শিল্প। কিন্তু এই আইলেটের শিক্ষার্থীদের যে ল্যাবের যে মেশিনগুলো আছে সেগুলো 35, 40, 45 বছর পুরানো। তো বর্তমান যুগ যেভাবে হচ্ছে মডার্নাইজ হয়েছে, সেই অনুযায়ী যদি আমরা আমাদের এই হচ্ছে প্রযুক্তির সাথে যদি আমরা নিজেদেরকে এঙ্গেজ করতে না পারি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজাতে না পারি, গবেষণা যদি আমরা বাজেট বাড়াইতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের এই বিশ্ববিদ্যালয় কখনো একাডেমিক ইনস্টিটিউট হয়ে উঠতে পারবে না। তো সে জায়গায় আমরা একদম গোড়ায় হাত দিতে চাই, আমরা এটাকে একাডেমিক ইনস্টিটিউট বানানো। এরপর নিচের দিকে যে কাজগুলো আছে, নিচের দিকে কাজ কি, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা, সেটা তো একদিনে পারবো না, এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকবে। তো এক্ষেত্রে আগে আমরা প্রায়োরিটি হচ্ছে কি, আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 7 বছর পার হলো আমরা নারীদের জন্য পূর্ণ আবাসনের ব্যবস্থা করতে পারি না। এটা কালেকটিভ ফেলিওর, এটা অ্যাডমিনিস্ট্রেশন এবং বিগত সময় যারা লিডারশিপ ছিল তাদের হচ্ছে ইনকম্পিটেন্সের কারণে এটা হয়েছে। তো আমরা এই কাজটা সবার আগে করব এবং এই ক্ষেত্রে প্রথমে আমরা একদিনে পারবো না, এক্ষেত্রে আমার দীর্ঘমেয়াদী প্ল্যান, হল নির্মাণ করতে যে সময়টা লাগে, এর আগে আমাদের হোস্টেল ভাড়া করা, যেমন আমাদের আইবির জন্য হোস্টেল ভাড়া করা আছে, এরকম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করবো আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য হোস্টেলের ভাড়া করা, পাশাপাশি হচ্ছে যারা মেসে থাকে তাদের জন্য একটা ভাতা, স্কলারশিপের ব্যবস্থা করা। এরপর হচ্ছে আমাদের খাদ্যের অনিরাপত্তা, যে খাবার খাই, এই খাবার খাওয়ার মাধ্যমে আলটিমেটলি আমরা দিনে দিনে আমাদের শরীর ক্ষয় হতে থাকে, স্বাস্থ্যের অনিরাপত্তার দিকে আমরা যাই। এই খাবার নিরাপত্তার জন্য আমরা প্রপার একটা ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করাবো। একই সাথে আমাদের যে পুষ্টিবিজ্ঞান বিভাগ আছে, পুষ্টিবিদ যারা আছে তাদের সাথে আমরা কথা বলে একটা একটু অ্যাক্টিভ করা, রাইট, হ্যাঁ, এবং প্রতি 3 মাসে খাবারের এইগুলোর উপর হচ্ছে পরীক্ষা করা হবে, খাবারের সব মান ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখব। এবং এর পাশাপাশি আমাদের যে হচ্ছে যারা অনেক শিক্ষার্থীরা আছে তাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাদের জন্য আমরা মিল চার্ট তাদের জন্য এটা আমরা চালু করব, যেন তারা হচ্ছে এই ফেসিলিটিটা পেতে পারে। একই সাথে আমরা আমাদের হলগুলোর যদি দেখি, হলগুলোতে কোকারিকুলাম অ্যাক্টিভিটিগুলো অনেকগুলো হলে ইনডোর এবং আউটডোর গেমসগুলো ফাংশনাল না, কোকারিকুলাম অ্যাক্টিভিটিগুলো ফাংশনাল না। অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারাও চাইলে হলে আসতে পারে না, কিন্তু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় পরিচয় হচ্ছে তাদের হলের পরিচয়টা। তো আমরা অনাবাসিক শিক্ষার্থীদেরকে এবং আবাসিক শিক্ষার্থীদেরকে তারা হল কেন্দ্রিক এঙ্গেজমেন্ট বাড়াবো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আছে সেখানে তাদেরকে এঙ্গেজ করা, এবং এই কোকারিকুলাম অ্যাক্টিভিটির পাশাপাশি আউটডোর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত বাজেট এনশিওর করা, সে কাজটা আমরা করব। একই সাথে আমরা আমাদের
আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারে 6 ইয়েস 6 নো, আমরা 6টা ইয়েসের কথা বলছি, যেটা আমরা সবসময় ইয়েস বলবো। আচ্ছা। এর মধ্যে একটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, 2 নাম্বার হচ্ছে আবাসন সংকটের সমাধান, 3 নাম্বার হচ্ছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের যে রেগুলার যে সাইবার বুলিং করা হচ্ছে এই যে ক্রমাগত তাদের বিরুদ্ধে বিষোদ্গার, এটা বন্ধ করার জন্য, এবং বিশ্ববিদ্যালয়ে একটা যৌন হয়রানি সেল আছে কিন্তু এটার কোনো অ্যাক্টিভিটি নাই। আমরা যেটা করবো একটা ডিজিটাল কমপ্লেইন্ট বক্স এবং এটার অর্ডিন্যান্স থাকবে এবং প্রত্যেকটার যেন সঠিকভাবে সুরাহা হয় সেটা আমরা এনশিওর করব। একই সাথে চিকিৎসা সুবিধা এবং স্বাস্থ্য সুবিধা, আমাদের মেডিকেল সেন্টার এটাকে নতুনভাবে আধুনিকায়ন করা এবং আমাদের মেয়েদের হলগুলোতে হচ্ছে হাইজিন যে কিটগুলো দরকার সেই কিটের ব্যবস্থা করা, সেটা আমরা এনশিওর করব। এবং একই সাথে উন্নত পরিবহন, আমাদের অর্ধেক শিক্ষার্থী যারা অনাবাসিক শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু যে বাসের যে অবস্থা, সে বাসগুলোর ফিটনেসের যে অবস্থা, দেখা যায় সঠিক সময়ে বাসগুলো যায় না, যেখানে শিক্ষার্থীদেরকে অনেক বেশি সাফার করতে হয়, ঠিকমতো ক্লাসে আসতে পারছে না, পরীক্ষায় সঠিক সময় অনেক ক্ষেত্রে আসতে পারছে না। এই পরিবহন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে একটা সিন্ডিকেট গড়ে উঠছে। তো আমরা আমাদের জায়গা থেকে 1 বছর জুড়ে কাজ করেছি, চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, কিন্তু তারাও আমাদেরকে কোঅপারেশন করে না। এই জন্য আমরা একটা বাস ট্র্যাকার অ্যাপ ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে বাসটা কোন জায়গায় আছে লাইভ দেখা যাবে। তো আমরা এই পরিবহন ব্যবস্থার উন্নয়ন করার জন্য এবং আমাদের 3টা ছাত্রীদের হল ক্যাম্পাসের বাইরে আছে, তাদের জন্য পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা, বাসের ব্যবস্থা করা, সে কাজটা আমরা এনশিওর করবো। একই সাথে অ্যাক্সেস টু ক্যারিয়ার, একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে এসে সে তার ক্যারিয়ারটা কীভাবে ডিজাইন করতে চায় সে অনুযায়ী আমরা তাকে হচ্ছে ওইভাবে গাইড করবো, তাকে আমরা ওইভাবে মেন্টরিং করবো। একটু আপনার একটা পোকা এখানে আছে, সো এটা যেহেতু আমরা উন্মুক্তভাবে তো ওইভাবে হচ্ছে আমরা তাকে মেন্টরিং করবো ফার্স্ট ইয়ার থেকে, সেই জন্য তার স্কিল ডেভেলপমেন্ট, তার সফট স্কিল ডেভেলপমেন্ট, একই সাথে তার একাডেমিক এক্সেলেন্সি, তার ভালো রেজাল্ট এবং একই সাথে তার যে ক্যারিয়ার ডিজাইন সেই অনুযায়ী যেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার প্রত্যেক ইয়ারে যেন তার বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে সেটার জন্য আমি আপনাকে একটা তথ্য মাত্র পেলাম, আপনাকে একটু জানাতে চাই। আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের অংশগ্রহণে কোনো ধরনের বাধা নেই। ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী এস.এম. ফরহাদের আইনজীবী, তিনি একটু আগেই জানিয়েছেন। আপনি জানেন যে আজকে আসলে রিটের শুনানি চলছিল। মূলত আমরা 2 দিন আগেই একটা বড় ধরনের হযবরল অবস্থা দেখলাম, যে ডাকসু নির্বাচন ঘিরে যে ধরনের আদেশ আসছিল হাইকোর্ট থেকে, সেটির একটি অবস্থান আমরা এই মুহূর্তে জানতে পারলাম এবং সেটি আপনাকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। এবং আরেকটি শিশির মনির ওনার একটি বক্তব্য আমি একটু আপনাকে জানাতে চাই। শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারো প্রার্থিতা বাতিল হয়েছে, এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থিতা বাতিল হয়েছে। এরকম 2টি আমি তথ্য আপনাকে জানাতে চাই। কেন জানাতে চাই সেটি হচ্ছে যে মাত্র পাওয়া তথ্য, এই মাত্র পাওয়া তথ্যগুলো নিয়ে ক্যাম্পাসে ডাকসু নির্বাচন নিয়ে নানান সমীকরণ চলছে। যেহেতু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধির নির্বাচন, সেটি নিয়ে অনেকেই অনেক ধরনের প্রত্যাশা করেন। সেখানে গতকালের একটি অবস্থান আলী হোসেনকে নিয়ে আপনারা জানেন যে বলা হচ্ছিল সেও শিবিরের কর্মী, কোনো শিবিরের ক্যাপ পরা অবস্থায় তাকে বিভিন্ন ছবিতে দেখা গেছে। আপনারা আপনাদের জায়গা থেকে সেই অবস্থানও ব্যাখ্যা করেছেন তাকে নিয়ে, যে সে আপনাদের কর্মী না। কিন্তু যেই কর্মী হোক, সে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তিনি এমন একটা মানে মন্তব্য করলেন ভয়ঙ্কর, মানে যে কেউই আসলে ভয় পেয়ে যাবে এত বড় স্পর্ধা নিয়ে হয়তো যেটা করেছেন। মানে আমি বুঝিনি যে উনি হয়তো না বুঝেই করেছেন, বা আমি জানি না কোন, এটা নানানভাবে মানে শিক্ষাগত ব্যাপার, পারিবারিক শিক্ষারও ব্যাপার রয়েছে। এই বিষয়গুলোতে মানে আমাদের এই ক্যাম্পাসের নারীরা বেশি শঙ্কায় থাকেন, এবং সেই ক্ষেত্রে নারীদের ভোট নিশ্চিতের ক্ষেত্রে কিংবা শিবিরের অবস্থান নিয়ে নারীদের যে প্রতিক্রিয়া, সেটি নিশ্চয়ই আপনিও জানেন। এইটির ক্ষেত্রে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। একই সাথে আপনারা যখন ক্যাম্পেইন করেন, নানান ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসে যে আপনারা একটা সোশ্যাল মিডিয়াতে বটের মাধ্যমে আলাদা ক্যাম্পেইন করেন, সেখানে ডিফেন্স করেন। এই 2টি প্রশ্নের উত্তর যদি ক্রমান্বয়ে দিতেন আপনি। আচ্ছা, ধন্যবাদ। এখানে প্রথমত হচ্ছে দায় দিয়ে দেওয়া রাজনীতি। আচ্ছা, যেটা আমরা এর আগে ছাত্রলীগ হচ্ছে একটা কাজ করতো, চালিয়ে দাও সবকিছু শিবিরের নামে চালিয়ে দাও, আর এখন দেখতে পাই শিবিরের উপর দায় দিয়ে দাও, ওই রাজনীতি। আলী হোসেন যে কাজটা করেছে সবার আগে নিন্দা কিন্তু আমরা জানিয়েছি, এবং আলী হোসেন এটা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করেছি, শিবিরের সাথে কোনো ধরনের তার সম্পৃক্ততা নাই। তার একটা ফেসবুকে সে জামাতের কোনো একটা প্রোগ্রামে ডিসেম্বরে গিয়েছিল, সেখানে তাকে শিবির নেতাভাবে তাকে ফ্রেম করা হচ্ছে, কিন্তু সে একজন অপরাধী, সে অপরাধী হিসাবে তাকে হচ্ছে কিন্তু ফ্রেমিং করা হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত হলো সে তার ফেসবুক আইডিতে যদি যান, আপনি ছাত্র দলের বিভিন্ন অ্যাপ্রিসিয়েটমূলক অনেকগুলো পোস্ট তারা ওখানে আছে। তো আপনি যদি এই ছবি দিয়ে যদি ফ্রেমিং করতে চান, একজন সে যদি কেউ কোনো একটা প্রোগ্রামে গেল, এখানে সে শিবির হয়ে গেল, যেমন আমরা এখন অনেকগুলো প্রোগ্রাম করতেছি, আমাদের হচ্ছে যে মেধাবীদের মুখোমুখি প্রোগ্রাম, আমাদের হচ্ছে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম, আমাদের হেলথ ক্যাম্প, এখানে তো হাজার হাজার শিক্ষার্থীরা আমাদের প্রোগ্রামে আসছে।
একই সাথে আমরা এখন যে শিক্ষার্থীদের কাছে 2000-3000 প্রতিদিন রেগুলার শিক্ষার্থীর সাথে মিট হচ্ছে, এখন যারা আমাদের সাথে ছবি তুলছে সবাইকে শিবির হয়ে গেল। তো এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি, যারা দায় দিয়ে দেওয়া রাজনীতি করতেছে তারা অপরাজনীতি করতেছে। আমরা এটাকে রাজনীতি বলতে চাই না, এটা রাজনীতির নামে ভণ্ডামি। আর একই সাথে আমরা যখন তার এই শব্দ চয়নটা দেখতে পেয়েছি নারীদের ব্যাপারে, তার এই কমেন্ট সাথে সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, প্রক্টর লিখিত অভিযোগ দিয়েছি, প্রেস কনফারেন্স করেছি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এবং লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তাকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাইছি তাকে তার অপরাধ এটাকে ঢাকার জন্য, তাকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা হচ্ছে তাকে শিবির নেতা বিভিন্নভাবে ফ্রেমিং করা। তো এই ধরনের যারা ফ্রেমিং করতেছেন আমি মনে করবো এটা হচ্ছে রাজনীতি নামে অপরাজনীতি। আমরা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা এই ধরনের কাজ করেন না। আর একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকেই ক্রমাগত আমাদের প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং হচ্ছে, স্লাশ শেমিং হচ্ছে। আমাদের যে প্রার্থী ফাতিমা তাসনিম জুমা, আপনি দেখতে পেয়েছেন তার ফেসবুক আইডিতে যদি যান, কমেন্ট সেকশনে যান, তার পরিবারের কাছে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে কেন সে আমাদের প্যানেলে এসে সে নির্বাচন করছে। একই সাথে হচ্ছে উম্মে সালমার ইনবক্সে তার আইডিতে ক্রমাগত তাদের বিরুদ্ধে সাইবার বুলিং করা হচ্ছে এবং অশ্লীল ভাষা যেগুলো আমরা উচ্চারণ করার মতো সেই আমাদের হচ্ছে সেই রুচিটা আমাদের নাই। একই সাথে আমরা দেখতে পাই আমাদের হচ্ছে একজন সাবিকুন নাহার তামান্না, যেদিন আমরা প্রচারণা শুরু করেছিলাম, সাবিকুন নাহার তামান্নার ছবি কিভাবে বিকৃত করা হয়েছে, সে হিজাব পরার কারণে তার ছবি বিকৃত করা হয়েছে, তার মাথায় শিং লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেটা পরিষ্কার, আমরা প্রশাসনের কাছে সেই 26শে অগাস্ট লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু সে এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। এবং যখন এই সাবিকুন নাহার তামান্নার উপরে এই ধরনের তার ছবি বিকৃত করা হলো, তখন আমরা সবাইকে সাইলেন্ট দেখতে পাইলাম, কেউ এটা প্রতিবাদ করলো না। মনে হচ্ছে সিলেক্টিভ জাস্টিস, কোনো একজন নারী সে হিজাব পরে, সে নেকাব পরে, সুতরাং তার জন্য আমার প্রতিবাদ করতে হবে না, তাকে বিকৃত করলে এটা হচ্ছে বৈধ। তো কিন্তু আমরা বলছি এই ক্যাম্পাসে আমরা এমন একটা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে চাই যেখানে হিজাব, যে নেকাব পরে তার যেমন অধিকার থাকবে, যে স্কার্ট পরে যে তার মডার্ন ড্রেস পরতে চায় তারও স্বাধীনতা থাকবে। কোনো ধরনের তাদের কারোর উপর কোনো ধরনের হস্তক্ষেপ করা চলবে না, সেটা আপনি দেখাতে পারবেন। ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা পর্যায়ের কেউ কাউকে কখনো হস্তক্ষেপ করছে, কোনো নারীর অধিকার শ্লীলতাহানি করছে, সেটা একটা নজির আপনি দিতে পারবেন না। এইগুলো যেগুলো হয় সম্পূর্ণ প্রপাগান্ডা। একই সাথে আমরা দেখতে পাই, আপনি এটা বলতে চাই না, আপনি পত্রিকার পাতা খুললেই দেখতে পাবেন। এবং গতকালকে আমরা একটা ছোট্ট একটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক দেখে আইছি আমাদের প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন দলের নেতৃত্ব পর্যায়ে তারা কি অশ্লীল ভাষায় তারা এভাবে ফ্রেমিং করছে, কি কথাগুলো বলছে। তো আমরা অনুরোধ করব, নারীরা আমাদের এই জুলাই আন্দোলনে তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। যখন আমাদেরকে 15 জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করছে, নারীরা আমার বোনরা সামনে গিয়ে দাঁড়াইছে। যখন ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আমার বোনরা তারা সবার আগে রাস্তায় নামছে। 19শে জুলাইয়ের পর থেকে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট কারফিউ জারি, তখন এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে রামপুরা বাড্ডায় হিজাব নন হিজাব সবাই রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলনকে অনেক বেশি ত্বরান্বিত করেছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং জুলাই বিপ্লব পরবর্তী নারীদের রাজনীতি অংশগ্রহণ, সেটা আমাদের এই বাংলাদেশ বলছে, বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য আমাদের দরকার। সুতরাং এই নারীদের যেন অংশগ্রহণ এখানে নিশ্চিত না হয়, সেজন্য এখানে বিভিন্ন গ্রুপ এখানে সিন্ডিকেটেড প্রপাগান্ডা করছে। সুতরাং আমাদের এই জায়গায় আমরা যারা বাংলাদেশপন্থী যারা আছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই যারা নারীর বিরুদ্ধে এই ধরনের সাইবার বুলিং করছে, স্লাট শেমিং করছে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। এবং আমাদের যে 36 দফা সংস্কার প্রস্তাবনা আমরা এখানে দিচ্ছি 12 মাসে, যেগুলো আমরা করবো এখানে, এটাই নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে আমরা তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। এবং আপনি বলেছেন যে বট আইডি কারা চালায়, এটা আপনি যদি আমার ফেসবুক আইডির কমেন্ট সেকশনে যান, অথবা আমাদের যারা প্রার্থী আছে, অথবা যে হচ্ছে বট আইডি যেগুলো হচ্ছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল, কাটের কেল্লা, ইউনিভার্সিটি রিপাবলিক, এরকম অনেকগুলো শত বট আইডি থেকে ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, প্রপাগান্ডা চালানো হচ্ছে। এবং এটা পরিষ্কার এই কাজগুলো কারা করছে। তো আমার জায়গা থেকে আমার অনুরোধ থাকবে, ভাই এই ধরনের অপরাজনীতি যারাই করতেছেন এগুলো থেকে বেরিয়ে আসা দরকার, আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার। আমি নিজে এই সাইবার বুলিং এবং হচ্ছে এই হ্যারাসমেন্ট এগুলোর বিরুদ্ধে আমি প্রায় অনেকগুলো পোস্ট দিচ্ছি, এবং আমার জায়গা থেকে আমি বারবার সবাইকে অনুরোধ করতেছি। এবং আমাদের জায়গা থেকে এই জায়গায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এইভাবে যদি দায় দিয়ে দেওয়ার রাজনীতি করি, আলটিমেটলি অপরাধীরাই দায় মুক্তি পেয়ে যাবে। যে অপরাধী, যে আমার বোনকে শ্লীলতাহানি করছে, সাইবার বুলিং করছে, তার পরিচয় হচ্ছে সে কালপ্রিট, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমি জাস্ট এটা বলি, যেদিন 26শে অগাস্ট যেদিন সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হলো, সেই দিন যে অভিযোগ দিয়েছিলাম, সেই অভিযোগের প্রেক্ষিতে যে শিক্ষার্থীরা, যে 3জন শিক্ষার্থী এই কাজটা করছে, তাদেরকে যদি আপনি বিচারের আওতায় নিয়ে আসতে পারতেন, তাহলে আজকে পরবর্তী যে ঘটনাগুলো হয়েছে এগুলো হইতো না। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের অদক্ষতা,
তাদের হচ্ছে ইনকম্পিটেন্সির কারণে আজকে এই সাহসগুলো করতে পারছে। সুতরাং এই কাজগুলো যারাই করতেছে তাদেরকে আমাদের এই জায়গায় কনসেনসাস আসতে হবে। আমরা যত রাজনৈতিক দল আছি সবাই কনসেনসাস আসতে হবে। তারা কালপ্রিট, তারা অপরাধী, নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা স্লেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। জি, এবং সেই ক্ষেত্রে যে ঐক্যমতটা সেটা আসলে ইতিবাচক একটা প্রভাব পড়বে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই রাজনীতি করবে। এবং আপনি একটি বিষয় এবং বলেছেন, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আমরা মানে আমাদের ওভারঅল যখন আমরা ক্যাম্পেইন শুরু করেছি, ক্যাম্পেইন শুরু করার পর থেকে আমরা নারীদের থেকে স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি। মানে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে নারীদের রেসপন্সের ব্যাপারে আমরা অনেক বেশি কনফিডেন্ট এবং আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা সবচেয়ে বেশি নারীদের থেকে ভোট পাবো। নারীদের থেকে ভোট পাওয়ার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি কনফিডেন্ট। ছেলেদের থেকে কত পার্সেন্ট পাবো এটা নিয়ে আমরা একটু কনফিউজ। আমরা এটার জন্য কাজ করতে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত নারী শিক্ষার্থীদের আমরা গতকালকে বঙ্গমাতা হলে গিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত রেসপন্স, আমরা তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শুনছিলাম, প্রত্যাশাগুলো শুনছিলাম এবং যেখানে যাচ্ছি যতগুলো হলে গিয়েছি শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, তাদের রেসপন্সটা অনেক হাই এবং আমরা আশা করছি আমাদের পুরো জোট নারীদের সবচেয়ে বেশি রেসপন্স পাবে এবং আমার এই ভোটের রেশিওতে নারীদের রেসপন্সটা অনেক। আপনি যখন তখন এই বিষয়গুলোর কথা বলছিলেন তখন বঙ্গমাতা হলের কথা বলছিলেন বা অন্যান্য হল, নারীদের যে 5টি হল রয়েছে তাদের একটা বড় ধরনের চাওয়া হচ্ছে যে এই শিক্ষার্থীরা তারা রাতে মুভমেন্টটা করতে পারেন না। এমনকি আপনি জানেন যে এক হলের শিক্ষার্থীরা অন্য হলে যেতেও পারেন না। এই যে ব্যারিয়ারগুলো, এগুলো হচ্ছে তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া তৈরি, বন্ডিংটা তৈরি, সেগুলো আসলে ব্যাহত হয়। আপনারা দায়িত্ব পেলে, আমি শব্দটা দায়িত্ব বলছি, আমার ক্ষমতায় না, কিন্তু দায়িত্ব পেলে এগুলো নিয়ে কাজ করবেন কিনা? অবশ্যই কাজ করবো, এটা তো আমাদের দায়িত্ব। আচ্ছা, আমাদের বললাম হচ্ছে কালেকটিভ ফেলিওর, যে বিশ্ববিদ্যালয় 100 বছর পার করলো কিন্তু আমাদের এই নারীদের, আমাদের বোনদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা নিশ্চিত করতে পারিনি। তো এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট, প্রায়োরিটি বেসিসে আমরা সবার আগে এই কাজটা করব। একটা হচ্ছে নারীদের জন্য তাদের আবাসনের ব্যবস্থা করা, প্রায়োরিটি বেসিসে আবাসন হল, এগুলো তো একদিন হবে না, এটা দীর্ঘমেয়াদী প্ল্যান। তাদের জন্য হচ্ছে হোস্টেলের ম্যানেজ করা, স্কলারশিপের ম্যানেজ করা। এরপর এক হলে শিক্ষার্থীরা অন্য হলে ঢুকতে পারে না, অনাবাসিক শিক্ষার্থীরা ঢুকতে পারে না, এটা পর্যাপ্ত। আমাদের স্টাফের তো অভাব নাই বিশ্ববিদ্যালয়ে, এখানে হাজার হাজার স্টাফ, তো পর্যাপ্ত আমরা সিকিউরিটি এনশিওর করে শিক্ষার্থীদেরকে, অনাবাসী শিক্ষার্থীরা এক হলে শিক্ষার্থী অন্য হলে ইজিলি প্রবেশ করতে পারে। তো সেটা জাস্ট হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা ইনকম্পিটেন্সির কারণে হয় না, এটা আমরা সবার আগে বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে বাধ্য করব। একই সাথে আমাদের যে 3টা হল, সোফিয়া কামাল হল, বঙ্গমাতা হল, মৈত্রী হল, এই 3টা হল ক্যাম্পাসের বাইরে। তো তারা ক্যাম্পাসে যাওয়া আসার ক্ষেত্রে এই যে ক্যাম্পাসের ওইখানে আশেপাশে যে ভবঘুরে, এদের কারণে ক্যাম্পাসে তাদের অনিরাপত্তা কারণে আমরা অনেকগুলো ঘটনা দেখতে পেয়েছি। তো এই ক্যাম্পাসে তাদের নিরাপত্তা এনশিওর করা যাওয়া আসার ক্ষেত্রে এবং পর্যাপ্ত তাদের জন্য শাটলের ব্যবস্থা করা, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা তখন অফার করেছিলাম, আমরা ম্যানেজ করে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোঅপারেশন করে নাই। এটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট। এটা একই সাথে যে তাদের জন্য পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা। একই সাথে আমাদের হলগুলোতে আমরা যদি দেখতে পাই আমাদের যে ট্রিটমেন্ট, আমাদের বোনদের যে ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ ইমার্জেন্সি ট্রিটমেন্ট, পাশাপাশি আমাদের মেডিকেল সেন্টারের যে অবস্থা, সেই অনুযায়ী ট্রিটমেন্টের পর্যাপ্ত সেই আধুনিক ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই। তো সেই ট্রিটমেন্টের জন্য আমাদের ইশতেহার আমরা যুক্ত করেছি। পাশাপাশি প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেগুলোর সাথে অলরেডি আমরা এমওইউ করা শুরু করেছি, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। আমাদের এই বোনদের যারা গার্ডিয়ানরা আসে, যখন তারা আসে তারা স্বপ্ন নিয়ে আসে একটু কোথায় আছে একটু দেখতে যাবে, কিন্তু তারা ঢুকতে পারে না। তো এই যে গার্ডিয়ানরা ঢুকতে পারে না, তখন আমরা বলতেছি এই গার্ডিয়ানের জন্য আমরা গার্ডিয়ান লাউঞ্জের ব্যবস্থা করবো। একই সাথে আমরা ডে কেয়ার, আমাদের শিক্ষক এবং হচ্ছে আমাদের বোনদের যাদের সন্তান আছে তাদের জন্য আমরা হচ্ছে ডে কেয়ারের ব্যবস্থা করব। একই সাথে তাদের ক্যান্টিনগুলোর খাদ্যের যে নিরাপত্তা, খাদ্যগুলো অবস্থা খুব ভয়াবহ, এখানে তদারকি অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু এখানে হচ্ছে তদারকি করে, তো খাদ্যের এই নিরাপত্তা এনশিওর করা সেইটা আমাদের প্ল্যানের মধ্যে আছে। একই সাথে আপনার ওইখানে যারা স্টাফরা আছে তারা রেজিস্টার বিল্ডিং এর একজন লর্ডের মতো আচরণ করে আমাদের বোনদের সাথে। তো এই স্টাফদেরকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্সে নিয়ে আসা যায় সেটার জন্য আমরা কাজ করব। এবং আমরা বলতেছি, আমরা লাস্ট যে কথা যে আমরা বলছিলাম হচ্ছে আমরা এটাকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। তো আমাদের যে একাডেমিক মেল আছে সেই মেলটা জাস্ট ভর্তির বাইরে আর কোনো কাজ নাই, কিন্তু আমরা এই একাডেমিক মেলটা ব্যবহার করে আমরা পুরো সবকিছু আমাদের রেজিস্টার বিল্ডিংটাকে আমরা পেপারলেস করব। একজন শিক্ষার্থী সে হলে বসে শিক্ষা জীবনের সাথে এটা জড়িত থাকবে, সে তার ভর্তির কাজ, তার হচ্ছে ডিপার্টমেন্টের কাজ, একই সাথে তার হলের কাজ, এগুলো সে করতে পারবে। একই সাথে সে ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস পাবে, যেগুলো প্রিমিয়াম অ্যাপস, যেগুলো গবেষণার কাজে তার দরকার হয় সেগুলো সে অ্যাক্সেস পাবে। তো এই যে একটা স্বপ্নের, আমাদের যে স্লোগান আছে সেই স্লোগানটা হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। তো স্বপ্নের ক্যাম্পাস বলতে আপনার মাথায় যা আসে, একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী
যে স্বপ্নের ক্যাম্পাস তার মাথায় আসে, শিক্ষার সুন্দর পরিবেশ থাকবে, আবাসন সংকট থাকবে না, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হবে, এবং হচ্ছে এখানে কোনো ধরনের ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না। ওই ধরনের একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। কিন্তু থামার ক্ষেত্রে আপনাদের একটা বড় প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ আছে। আপনি বারবার বলছিলেন যে প্রশাসনকে এটা করবেন, ওইটা করবেন, প্রশাসনকে বাধ্য করবেন। সেই ক্ষেত্র থেকে প্রশাসন যেটি করে, যে সাদিক কায়েম, এটা আপনি খুব ভালোভাবেই জানেন নিশ্চয়ই, যেটি হচ্ছে যে আমরা যদি একদম রুট লেভেল থেকে শুরু করি, সেটি হচ্ছে একটা সিন্ডিকেট মেনটেন হয় বিভিন্ন ক্ষেত্রে, রেজিস্টার্ড ভবন, ডিপার্টমেন্ট বেস, বা এই যে লাল দল নীল দলের ক্ষেত্রে এরা একটা সিন্ডিকেট মেনটেন করে। এই সিন্ডিকেটটা আসলে প্রভাবিত করে হচ্ছে প্রশাসনকে, এবং প্রশাসনটা আবার প্রভাবিত হয় হচ্ছে রাজনৈতিক মেরুকরণে, এবং সেটা হচ্ছে জাতীয় রাজনীতির মেরুকরণে এই প্রশাসনটা নিয়ন্ত্রণ হয়। ফলে আমি যে চেইনটার কথা আপনাকে বললাম, একটা সিন্ডিকেট টু অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এবং প্রশাসন থেকে যে রাজনীতি, এই চেইনটা আমি যত সহজ করে বলতেছি এত সহজও না। এই চেইনটা ভাঙাটা একটু কঠিন। আপনাদের ওইটা সামর্থ্য আমার কাছে অত কঠিন মনে হয় না। যে প্রজন্ম খুনি হাসিনার মতো একজন দানবরে হটাইছে, এবং যে প্রজন্ম 1 বছর জুড়ে তারা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা দেখে গেছে উই ওয়ান্ট জাস্টিস, এবং জাস্টিসের পক্ষে কথা বলে গিয়েছে, সে প্রজন্ম এই ধরনের সিন্ডিকেট, ছোটখাটো সিন্ডিকেট ভাঙতে পারবে না, এটা কোনো কোয়েশ্চেনে না। তো একই সাথে আমরা 1 বছর জুড়ে যদি আপনি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন, আমরা প্রমাণ করেছি কীভাবে কাজ করতে হয়। আমরা একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্যও করেছি, একই সাথে আমাদের জায়গা থেকে আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে অ্যালামনাই আছে, কারণ বর্তমান বিশ্বে আপনি সব একা পারবেন না, আপনাকে অ্যালামনাকে এঙ্গেজ করতে হবে, একটা কোঅপারেশনের মাধ্যমে, পাবলিক প্রাইভেট একটা কোঅপারেশনের মাধ্যমে সব কাজগুলো করতে হবে। তো এই এঙ্গেজমেন্ট, সেই ক্যাপাসিটিটা আমাদের আছে, এবং সবচেয়ে স্ট্রং জিনিস যেটা আছে আমাদের, আমরা যারা এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে আছি, আমাদের যে অনেস্টি আছে, আমাদের যে ইন্টিগ্রিটি আছে, আমাদের যে কম্পিটেন্সি আছে, আমাদের যে লিডারশিপ কোয়ালিটি আছে, সেটা আমরা এই ধরনের সিন্ডিকেট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভাবনা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে একটা স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সাদিক কায়েম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রাজনীতি, এই ডাকসু নির্বাচন নিয়ে নানান ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে তো বটে, ওই পুরো বাংলাদেশে একটা আলাদা ধরনের আমেজ রয়েছে, এবং সবাই তাকিয়ে আছে ডাকসু নির্বাচনের দিকে, এবং ডাকসু নির্বাচনকে অনেকটা সময় ধরে বলা হচ্ছে যে জাতীয় রাজনীতির একটা কেস স্টাডি হিসেবেও কিন্তু ধরা হচ্ছে। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুরো দেশের প্রেক্ষাপটে, আমরা যেই রাজনৈতিক অবস্থান এখন নিশ্চিত করছি। সেখান থেকে আপনার এই নির্বাচন নিয়ে প্রত্যাশা কেমন? ভোটারদের জন্য যদি কোনো উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান যে তারা যেন ভোটটা নিশ্চিত করেন, তাদের ভোটারদের এখানে আসাটা খুব জরুরি, কারণ তাদের ভোটেই তো নিশ্চিত হবে, সেটা আপনি হোক বা যেই হোক। সেই ক্ষেত্রে ওনাদের জন্য একটা বার্তা, এবং আপনি জিতে গেলে এক বাক্যে তাদের উদ্দেশ্যে কি বলতে চান, হেরে গেলে কি বলতে চান সেটা বলুন। আচ্ছা, এখানে জুলাই বিপ্লব পরবর্তী সবার আকাঙ্ক্ষা প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। এটা শুধুমাত্র ডাকসু না, চাকসু, রাকসু সহ বাংলাদেশের বড় বড় যে ক্যাম্পাসগুলো আছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং রাজনীতির যে আমরা বলতেছি নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই, সেই রাজনীতি যদি বিনির্মাণ করতে চাই, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে চাই, সেটার জন্য অবশ্যই আমাকে ছাত্র সংসদ নির্বাচন লাগবে। এবং বাংলাদেশে গত 54 বছর ধরে আমরা একটা হচ্ছে যে ভাঙ্গা এবং গড়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এবং গত 16 বছরের ফেসিবাদ আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে গিয়ে দিয়েছে, এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আবার সবার মধ্যে নতুনভাবে আশা জাগ্রত হয়েছে। তো এখন এই বাংলাদেশের নতুনভাবে সবাই রাজনীতি আসতে চায়, রাজনৈতিক ভাবনা তৈরি হয়েছে, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। তো সেটার জন্য আমাদের ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করার মাধ্যমে আমরা সারা দেশের মাঝে চমৎকার আমাকে বার্তা দিতে হবে, এবং এইখানে আমরা যারা প্রার্থীরা আছে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে, নির্বাচন কমিশন যারা আছে তাদেরকে প্রফেশনাল আচরণ করতে হবে, এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশ, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করতেছি, এর মাধ্যমে একটা ম্যাচিওর পজিশনে যাব, এবং আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা যাব, এবং সেই এনভায়রনমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের মধ্যে রেগুলার পলিসি ডায়ালগ হচ্ছে, ডিবেট হচ্ছে, আমরা একসাথে বসে আলাপ করছি, আমাদের নির্মোহ পর্যালোচনা করছি। তো এই ধরনের চমৎকার একটা বাংলাদেশ বিনির্মাণ করাই তো আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল, এই জন্য তো তারা জীবন দিয়েছে। তো আমি বিশ্বাস করি সেই দিকে আমরা যাচ্ছি, এবং সেটার জন্য আমাদের ভোটারদের অবশ্যই তারা আসবে, আমি বিশ্বাস করি। এবং এই জায়গায় ভোটাররা, আমি অনুরোধ করব যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই আন্দোলনে ক্রুশিয়াল টাইমে যাদের ভূমিকা ছিল, এবং জুলাই আন্দোলন পরবর্তী 1 বছর জুড়ে তো ভোটাররা দেখেছে তারা কারা তাদের পাশে ছিল, শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কাজের সাথে কারা এঙ্গেজ ছিল, কারা শুধু চটকদার কথা বলেছে, আর কারা কথা এবং কাজের মাধ্যমে তারা নিজেদেরকে
প্রমাণ করেছে। তো এই ধরনের যাদের অনেস্টি আছে, যাদের ইন্টিগ্রিটি আছে, যাদের লিডারশিপ কোয়ালিটি আছে, ওই ধরনের প্রার্থীকে যেন তারা বেছে নেয়। এবং আমরা বিশ্বাস করি ভোটাররা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলে যারা আছে তাদেরকেই বেছে নেবে, কারণ তাদের যে ক্যাপাসিটি, তাদের যে লিডারশিপ কোয়ালিটি, তাদের যে ইন্টিগ্রিটি, এই সব কিছু ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গরহণ করেছে। এবং তারা তাদের কথাগুলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মানে আমাদের মূল কথা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, তাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আর এই ডাকসু নির্বাচনে এখানে হেরে যাওয়া অথবা জিতে যাওয়া কিছু নাই। এই ডাকসু নির্বাচনে যে জিতক আমরা সবাই জিতে যাব, কারণ এখানে আমরা যারা নির্বাচন করতেছি সবাই জুলাই সহযোদ্ধা, সবাই একসাথে আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, এবং সবাই একসাথে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সবাই একসাথে স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই। সুতরাং এখানে হেরে যাওয়া অথবা জিতে যাওয়া কোনো ফ্যাক্টর না, আমরা সবার গোল এক। তো এই জায়গায় আমরা যেন একটা হেলদি এনভায়রনমেন্ট এনশিওর করি এবং বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এবং দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশন, একটা সাস্টেনেবল পজিশনে যায়। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা ইনক্লুসিভ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পন্ন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে আমরা গড়ে তুলি। জি, এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না। জি, ধন্যবাদ সাদিক কায়েম, আপনি যমুনা টেলিভিশনের বিশেষ এই আয়োজন ইয়েস টু পলিটিক্সের সময় দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনাদের মাধ্যমেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে গিয়ে যেতে চায়। ধন্যবাদ আপনাদেরকে আরও একবার। দর্শক, শুনছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের কথা, যিনি আসলে বলছিলেন যে এই নির্বাচনটা যেই জিতুক, এই নির্বাচনে যেই হারুক, সবাই মিলে আসলে জিতে যাওয়া দরকার এবং সবাই মিলে জিতে গেলেই বাংলাদেশটা জিতে যাবে। এবং সেই বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণভাবে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটিকে আসলে জোরদার করতে হবে, সেটিকে ম্যাচিউর করতে হবে। 54 বছরের ধরে যেই উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশ, আমার আপনার বাংলাদেশটা যাচ্ছে, সেটিকে আসলে আরও কীভাবে টেকসই করা যায়, আরও স্থিতিশীল কীভাবে করা যায়, সেই স্বপ্ন কিন্তু বুনছেন তারা, অর্থাৎ তরুণদের অংশ বা প্রতিনিধি হিসেবে। নিশ্চয়ই তাদের জন্য অনেক শুভকামনা। এবং আরও একবার বলতে চাই যে তারা জিতে গেলেই কিন্তু বাংলাদেশটা জিতে যায়। এবং সেই ক্ষেত্রে আজকে সেই বাংলাদেশ জিতে যাওয়ার প্রসঙ্গ দিয়ে আজকে শেষ করছি আমাদের এই বিশেষ আয়োজন ইয়েস টু পলিটিক্সে। আমি আহমেদ রেজা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল একই সময়ে। ভালো থাকবেন।